একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে, সেই ক্লাসটাতে চেষ্টা করেছি তোমাদের সেমিস্টারে কি কি পড়তে হবে যাবতীয় কোশ্চেনের উত্তর দিয়েছি, কারণ অনেক লেন্দি ক্লাস ছিল। আজকে একদম সাবজেক্টে ঢুকবো। আমাদের সাবজেক্টে তিনটে পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ক্যালকুলাস, জিওমেট্রি, আর 3 নম্বর পার্ট হচ্ছে ভেক্টর। তো ক্যালকুলাসটা অল্প নাম্বার, জিওমেট্রি সব থেকে বেশি নাম্বার, ভেক্টরটাও অল্প নাম্বার। ক্যালকুলাস অলরেডি এইচএস লেভেলে যে ক্যালকুলাসগুলো করেছিলে সেইগুলোরই কন্টিনিউয়েশন হবে, কিন্তু সেই ক্যালকুলাসে কি আছে না আছে আমরা একদম শুরুতে সিলেবাসটাকে দেখে একদম ওই প্যাটার্নটাই ফলো করব। যদি তোমরা বলো যে স্যার সিলেবাসগুলো কোথায় পাবো, তার উত্তর হচ্ছে সিলেবাস পাওয়ার জন্য তোমাকে অ্যাপেই যেতে হবে, অ্যাপ থেকেই তোমরা সিলেবাসটা পেয়ে যাবে। অ্যাপে যাবে, আমাদের যে অ্যাপটা আছে সেখানে যাবে, ব্যাচে যাওয়ার পর তোমাদের যে ব্যাচটা দেখাবে সেই ব্যাচটাতে যাওয়ার পর কন্টেন্টে যাবে, কন্টেন্টে গেলে স্টাডি মেটেরিয়ালে যাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্ড সিলেবাস ফর সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য সিলেবাস, সেখানে ফুল সিলেবাস আর ফুল কোর্স স্ট্রাকচারে যাওয়ার দরকার নেই, ফুল সিলেবাসে যাবে। ফুল সিলেবাসে গেলে আমরা প্রথম সেমিস্টারের জন্য ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর এটা আছে। সেই ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর আমরা দেখে নেই যে সিলেবাসের শুরুতে ক্যালকুলাসটা কি আছে। তুমি যদি বলো যে সিলেবাস প্রতিদিন দেখার কোনো দরকার আছে, আমি হ্যাঁ দরকার আছে, কারণ সিলেবাসটাকে ফলো করে করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ যে কোনো পরীক্ষায় দাও না কেন সিলেবাস সম্পর্কে স্বচ্ছ জ্ঞান থাকতে হবে, আর তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কী প্যাটার্নের কোশ্চেনগুলো আসে, এই নলেজ না থাকলে এগোতে পারবে না। তো আমরা শুরুতে ক্যালকুলাস করছি, 20 মার্কস আছে। তুই বলছিস স্যার কোন জায়গায় শুরু করা উচিত। আমি বললাম যে ডেরিভেটিভ করবো। আচ্ছা, ডেরিভেটিভ মানে হায়ার অর্ডার ডেরিভেটিভ। এবার ডেরিভেটিভের এই ছোট্ট কনসেপ্টটাই জানি না, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ কেমন হয় সেটাই যদি না জানি, তাহলে সেক্ষেত্রে ডেরিভেটিভটা করব কি করে। ওই জন্য শুরুটা করা উচিত ডেরিভেটিভ অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট থেকে। এটা হয়ে যাওয়ার পর পরের ক্লাসে বলবো মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, তারপরে ডিফারেন্সিয়েশন কার করবে হাইপারবোলিক ফাংশনে, সেগুলো পরের গল্প। তাহলে আমাদের শুরুই হবে ডিফারেন্সিয়েবিলিটি দিয়ে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, অবকলনযোগ্য বা অবকলন ফাংশনের কনসেপ্ট দিয়েই আমরা আজকের ক্লাসটা শুরু করছি। ফোনটা একটু রিসিভ করবে। তো ডিফারেন্সিয়েবিলিটি মানে কোনো একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হয়, এই ধারণাগুলো তোমাদের নিশ্চয়ই আছে। নাকি তোমরা ডেরিভেটিভ অত ভালো পারতে না? যদি কেউ জিজ্ঞাসা করে যে কোন জায়গা থেকে সাবজেক্টটা ভালো লাগতে শুরু করেছিল, তার উত্তরই হচ্ছে ক্যালকুলাস থেকে ভালো লেগেছিল। ক্যালকুলাস মানে কি, দেখবে যখন লিমিট এসছে, কন্টিনিউটি এসছে, ডেরিভেটিভ এসছে, ইন্টিগ্রেশন এসছে, তখন মনে হচ্ছে যে ম্যাথমেটিক্স নিয়ে কেরিয়ার তৈরি করা যেতে পারে। নিশ্চয়ই তার আগে কিন্তু কারো মনে হয়নি, কারণ যতক্ষণ অ্যালজেব্রার পার্টগুলো ছিল, ধরো কম্বিনেশন, পারমুটেশন, বা তুমি কমপ্লেক্স নাম্বার, বা ট্রিগোনোমেট্রির বা ধরো ইন্ডাকশনের যে জায়গাগুলো ছিল, সেই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু কনফিডেন্স বাড়তো না, আর যাই বলো না কেন। কিন্তু যখন লিমিট করতে শুরু করলে, সীমা, আর কন্টিনিউটি মানে সন্ততা, আর লাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, তখন কিন্তু তোমাদের কনফিডেন্সটা বাড়তে শুরু করলো যে হ্যাঁ, এই সাবজেক্টটা নিয়ে কেরিয়ার তৈরি করা যেতে পারে। তো ওই ডিফারেন্সিয়েবিলিটির একটু অন্য স্টাইলে আজকে ক্লাসটা শুরু হবে। ডিফারেন্সিয়েবিলিটি কী জিনিস, বা কার ডেরিভেটিভ করব। মনে করো আমি যদি কোনো একটা ফাংশন বা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স টাইপের এরকম একটা কার্ভ যদি নিয়ে নেই, সেটা কি কি বৃত্তান্ত সেগুলো আসছেই, তাহলে এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বলে আমরা জানতাম যে এর ডেরিভেটিভ করা যায়, সেটাই এফ ড্যাশ এক্স। কিন্তু হয়তো এই ডেফিনেশন দিয়ে ডেরিভেটিভ করার ধরনগুলো খুব একটা জানি না, যে ডেফিনেশন দিয়ে ওর ডেরিভেটিভ কেমন হবে না হবে। তা আমাদের ডেফিনেশন দিয়ে ডেরিভেটিভটা প্রথমে শিখতে হবে। কোন ফাংশনের ডেরিভেটিভ করব, কার করব, আমি যে ফাংশন। ফাংশন কথাটির মানে কি, অপেক্ষক। অপেক্ষক কি, অপেক্ষক মানে আসলে একটা রিলেশন, একটা সম্বন্ধ। সেই সম্বন্ধটা অলরেডি করে নিয়েছো, তাহলে ফাংশন আবার কোনো একটা ইন্টারভেলের মধ্যে আছে, এটার মানে কি, তাহলে ইন্টারভেল কি জিনিস, ফাংশন কি জিনিস,
এই ছোট ছোট কথাবার্তাগুলোকে একটু বোঝানোর দরকার আছে। আমি দুটো টার্ম আগে মেনশন করি তোমাদেরকে, যে এ আর বি, মনে করো লেট এ কমা বি তারা দুজনের রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি, আর এর একটা সেট, তার মেম্বার বিলংস টু বলেছো, এই কথাটির মানে হচ্ছে এ বি আর এর মধ্যে আছে, তার মানে এ আর বি দুটো বাস্তব সংখ্যা। ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে ডিনোট করা হয়, ইন্টিজারকে জেড দিয়ে ডিনোট করা হয়, কিউ সেট অফ অল রেশনাল নাম্বার সেটা কিউ দিয়ে ডিনোট করা হয়, আর দিয়ে ডিনোট করা হয় বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো দুটো বাস্তব সংখ্যা যেখানে হোয়ার আমরা বলে নেই যে আর মানে কি, আর মানে হচ্ছে ইজ দ্য রিয়েল নাম্বার, আরটা হচ্ছে রিয়েল নাম্বার, মানে ইজ দ্য রিয়েল নাম্বার মানে আর একটা রিয়েল নাম্বার সেট, বা রিয়েল নাম্বারের সেট বলতে পারো, বা কালেকশন অফ অল পসিবল রিয়েল নাম্বার সেটাও বলতে পারো। তাহলে এ বি যে কোনো দুটো নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে, কখনো কখনো আমরা বলতে পারি না যে এস সমান সমান সেই সমস্ত রিয়েল নাম্বার নিলাম যে রিয়েল নাম্বারগুলো এর থেকে বড় আর বি এর থেকে ছোট, নিতে পারি। সেই সমস্ত এস নিলাম, এটা কেমন, যে সেই সমস্ত এক্স নিলাম যারা রিয়েল নাম্বার, যারা এ এর থেকে বড় বি এর থেকে ছোট। লিখবো কি করে, আমরা যেন বলবো যে এই হলো লাইন, রিয়েল নাম্বার যদি বলে রিয়েল লাইন কিন্তু এটা। এবার তুমি বলতে পারো এটা কি শেষ হয়ে গেছে, আমি বলছি না, শেষ হয়নি। মানে কি, এটাকে যত টানবে তত লম্বা হবে, যত টানবে তত লম্বা হবে, শেষ হবে না। কেন, কারণ তার ইনফিনিটি হচ্ছে এই দিকের টার্মটা, আর মাইনাস ইনফিনিটি হচ্ছে এই দিকের টার্ম। তাহলে রিয়েল নাম্বারের মধ্যে আমি কোনো একটা জায়গায় এ বলে একটা কিছু মেম্বার নিলাম রিয়েল নাম্বার, আরেকটা জায়গায় ধরো বি মেম্বার নিলাম, তাহলে এ আর বি এর ভেতরে যত বাস্তব সংখ্যা আছে তার সেটটা হচ্ছে এস। তাহলে এস সমান সমান দিস ওয়ান, এটাকে কি বলা হয়, আমি যে এটাকে বলা হয় ইজ কল্ড ওপেন ইন্টারভেল। এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভেল। কাদেরকে ওপেন ইন্টারভেল বলা হয়, এই ধরনের সেটটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভেল। তাহলে এদের কি কিছু নোটেশন আছে, আমি যে হ্যাঁ আছে। ইট ইজ ডিনোটেড বাই, এটাকে কিভাবে ডিনোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই, কিভাবে একে ডিনোট করা হয় না, এ কমা বি ফার্স্ট ব্রেকেট দিয়ে ডিনোট করা হয় এটাকে। তাহলে ইন্টারভেল বলতে কি বুঝি, ইন্টারভেল কথাটির মানে হচ্ছে যে এ থেকে বি এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে বলা আছে ইন্টারভেল, মানে একটা ইন্টারভেলকে বলা আছে। কিন্তু ইন্টারভেলের আবার দু ধরনের হচ্ছে, দেখো এখানে ওপেন ইন্টারভেল। তাহলে তুমি বলতে পারো যে ক্লোজড ইন্টারভেলও কি হতে পারে, আমি হ্যাঁ হতে পারে। ক্লোজড মানে কি, ক্লোজড মানে এ এর সঙ্গেও সমান বি এর সঙ্গেও সমান হওয়ার পসিবিলিটি থাকলে বলবো ক্লোজড ইন্টারভেল। এ এর সঙ্গেও সমান বি এর সঙ্গেও সমান হওয়ার পসিবিলিটি যদি থাকে তাহলে তখন আমরা বলবো ক্লোজড ইন্টারভেল। পরিষ্কার? তাহলে এ বি বিলংস টু আর, যেখানে আরটা হচ্ছে রিয়েল নাম্বারের একটা সেট, এস হচ্ছে কি সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস এক্স লেস বি, সেটাকে ওপেন ইন্টারভেল বলা হচ্ছে। এক নম্বর। দুই নম্বর যদি আমি বলি যে এস সমান সমান সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট, আচ্ছা এটাকে আরেকটা নোটেশন দিয়ে ডিনোট করা হয় সেটা বলি, ইট ইজ ডিনোটেড বাই দিস ওয়ান, অথবা আরেকটা নোটেশন আছে, সেই নোটেশনটা কেমন জানো তো, না এ কমা বি দিয়ে এম। একটু অদ্ভুত রকম নোটেশন, দেখে ঘাবড়ে গেছে হয়তো, কিন্তু বুঝতে পারবে, পরে বুঝতে পারবে কি হবে। এখানে বলা হচ্ছে যে সেই সমস্ত রিয়েল নাম্বার সাচ দ্যাট এ লেস ইকুয়াস টু এক্স লেস ইকুয়াস টু বি, এটা যদি নিতাম, এটা মানে কি, এটা মানে আগের যে রিয়েল লাইনটা ছিল সেই লাইনেরই মতো, কিন্তু এর দিকটা হচ্ছে ক্লোজড আর বি এর দিকটা হচ্ছে ক্লোজড। এমন যদি হয় তাহলে বলবো, এমন যদি হয় তাহলে বলবো এটা ইন্টারভেল, কিন্তু এটা ক্লোজড ইন্টারভেল, মানে এটা বদ্ধ ইন্টারভেল আর এটা খোলা ইন্টারভেল। তাহলে এস সমান সমান দিস ওয়ান হলে ইজ কল্ড, এটাকে বলা হয় ইজ কল্ড ক্লোজড interval, is called closed interval. It is denoted by, কিভাবে এটাকে ডিনোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই এর দিকটাতে ক্লোজড বি এর দিকটাতে এমন। তাহলে এস সমান সমান সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস ইকুয়াস টু এক্স লেস ইকুয়াস টু বি ইজ কল্ড
ক্লোজড ইন্টারভেল অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই দিস ওয়ান। এবার তোমরা বলো এই নোটেশনের সঙ্গে এই নোটেশনের একটা মিল আছে। যদি ক্লোজড হয় তাহলে যেন এই দিক দিয়ে বেরোতে পারবে না, বুঝতে পারছো? আর ওপেন যদি হয় তাহলে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, ওই জন্য এটা ওপেন। তাহলে উল্টো দিকে যদি ব্রেকেটটা দাও তাহলে ওপেন, আর যদি এমন ব্রেকেট দাও তাহলে এটা হচ্ছে ক্লোজ। তাহলে আমরা যখনই বলবো যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি তুমি বের করো সেটা ইন্টারভেলের মধ্যে, তার মানে সেই ইন্টারভেলটা ওপেনও হতে পারে, সেই ইন্টারভেলটা ক্লোজডও হতে পারে। তাহলে আগে বুঝতে হবে যে ইন্টারভেল কাকে বলে। আমি বলছি এই নোটেশনটাকেই ইন্টারভেল বলে। কারো কোনো কোয়েরি আছে? একদম পরিষ্কার বুঝতে পেরেছো না সমস্যা আছে? নেই তো? না স্যার। বুঝেছো? তা ক্লোজড ইন্টারভেল মানে দিস। আচ্ছা কেউ কেউ বলতে পারো যে স্যার এটা যদি এমন হতো আর ওই দিকটা এমন, তখন কিভাবে লিখবো? তখন কিভাবে লিখবো জানো তো? আমার কথা কি বোঝা যাচ্ছে? রিলেট করতে পারছো? রিলেট করতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যদি হ্যাঁ স্যার। এমন হতো, এই দিকটাতে দেখা গেল এমন, আর এইখানে ইকুয়াল, তাহলে এটা আমার এমন হতো, ওই দিকটা আমার খোলা হতো। জাস্ট আর নোটেশন, এই নোটেশনগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে আমি ধরো কথা কথা বললাম, 3 নম্বর বলছি, এস সমান সমান সেই সমস্ত এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস ইকুয়ালস টু এক্স লেস বি, এমন যদি নিতে, সেটাকে বলা হচ্ছে ইজ কল্ড সেমি ওপেন, অথবা কেউ বলতে পারে সেমি ক্লোজড, অথবা তুমি বলতে পারো হাফ ওপেন, অথবা হাফ হাফ closed interval. It is denoted by, এটাকে কিভাবে ডিনোট করা হয়? আমি যে এটাকে ডিনোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই, এর দিকটা যেহেতু ক্লোজড তার জন্য এমন, আর বি এর দিকটা যেহেতু ওপেন তার জন্য এমন, অথবা এর দিকটা যেহেতু ক্লোজ তার জন্য এমন, আর বি এর দিকটা যেহেতু ওপেন তার জন্য এমন। তাহলে ইট ইজ ডিনোটেড বাই দিস ওয়ান অর দিস ওয়ান, এই নোটেশন দিয়ে এটাকে ডিনোট করা হয়। একদম ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? নোটেশন দেখে ঘাবড়াবে না। তাহলে সেমি ক্লোজড ইন্টারভেল কেমন, সেমি ওপেন ইন্টারভেল কেমন, আরও একটা পসিবিলিটি হতে পারে এই দিকটাতে যদি আমার ইকুয়াল হতো, এই দিকটা যদি না হতো, সেটাও লিখতে পারে। তাহলে এই নোটেশনটার মিনিং কি সেটা বোঝো। অনেক সময় হয় না যে তোমাদেরকে যদি বলা হতো যে এ কমা বি অ্যাট এ গ্লান্স দেওয়ার পর যদি বলতে যে এটা কি জিনিস, তা তোমরা কিন্তু অনেকে আমাকে কি উত্তর দিতে জানো? যে স্যার এটাকে না একটা 2 ডাইমেনশনের পয়েন্টকে বোঝাচ্ছে। আমি যে ঠিক, তাহলে R2 যদি হয় 2 ডাইমেনশন যদি হয়, যার এক্স এক্সিস আছে ওয়াই এক্সিস আছে, তাহলে এক্স এক্সিস বরাবর এ পয়েন্ট, ওয়াই এক্সিস বরাবর বি পয়েন্টকেই ইন্ডিকেট করছে এই এ বিটা। ঠিক, এক্স এক্সিস বরাবর এ পয়েন্ট, ওয়াই এক্সিস এ বি। কিন্তু যখন আমি রিয়েল লাইনের মধ্যেই আছি, আর এর মধ্যে আছি, তখন যদি কোনো একটা এ বি এমন টাইপের লেখো, এটা কিন্তু কোনো মতেই কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট ইন্ডিকেট করে না, কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। তাহলে এটা কোনো পয়েন্টের কোঅর্ডিনেট নয়। তাহলে আর এর মধ্যে এটা মানে আইদার সে ওপেন ইন্টারভেল, নাহলে এটা ইন্টারভেল, নাহলে এরকম যদি থাকতো তাহলে সেমি ক্লোজড ইন্টারভেল, বা এরকম থাকলে ক্লোজড ইন্টারভেল। তো আমার ইন্টারভেলটা কেন দরকার? কারণ কোনো একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি চেক করতে গেলেই ফাংশনটা ইন্টারভেলের মধ্যে ডিফাইন হতে হবে। সেই জন্য এই ডেফিনেশনটাকে একটু থরলি বললাম। আরও একটা কথা বলে নেই, এদের জন্য পারফেক্ট কোনো বুক তোমরা পাবে না। আমি তোমাদেরকে একটা বুক বলেছিলাম যে নিতে পারো, কিন্তু না সেই লেভেলের নয়, বাট খারাপ নয়, এই বইটা ভালো। এবার তুমি বলছো স্যার এই বইয়ে কি এই সমস্ত কথাবার্তাগুলো লেখা আছে, আপনি কি কপি পেস্ট করছেন? না, একদমই কপি পেস্ট করছি না। তার কারণ হচ্ছে যে এইগুলো এত সুন্দর করে মানে অন্যভাবে মিশিয়ে থাকে, বিভিন্ন বই থেকে আমাকে কালেক্ট করে আমার যেটা বেস্ট মনে হয়েছে সেটা লিখছি। অর্থাৎ তোমাদের একটা পারফেক্ট নোট তৈরি হবে, আমি যা পড়াবো সেইগুলোই তোমরা পারফেক্ট নোট পাবে। সো পড়তে পড়তে দেখতে দেখতে খাতায় কিন্তু লিখতে হবে। শুয়ে শুয়ে যদি পড়াশোনা করো তাহলে সেই পড়াশোনাটা হবে না। তো শুয়ে শুয়ে পড়া যাবে না, তোমাকে লিখতে হবে। তোমার যদি লিখতে লিখতে কোথাও কোনো সমস্যা হয় সেটা আমাকে বলবে যে স্যার এখনও লেখা হয়নি, আমি তোমাদের জন্য একটু ওয়েট করব, তারপরে আবার নেক্সট করব। কোনো কারণবশত যদি ছাড়া পড়ে যায় তো
তুমি রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, সেই রেকর্ডিং ক্লাস থেকে অন্তত নোট ডাউন করে রাখবে। কারণ একবার যদি লিখতে শুরু করো দেখবে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এবার সাধারণত এখনকার যুগে ছেলেপেলেগুলো আর লিখতে টিখতে চায় না, বলে স্যার লিখে নেব, ছবি তুলে নেব, স্ক্রিনশট করে নেব, অনেক অনেক বলে। তো ওই যে লেখার অভ্যেসটা যেই চলে যাবে না, আর পরবর্তীতে লেখাতে আর আসতে পারবে না। কেন দেখবে এখনকার ছেলেপেলে যদি চিঠি পিঠি লেটার ফেটার লিখতে বলে তো খুব মানে ইরিটেটিং মনে হয় যে না লিখবো না। ওই আসলে চ্যাট জিপিটিতে সহজে পেয়ে যাচ্ছ, বা যে কোনো জায়গায় গুগলে সার্চ করলে তো পেয়ে যাচ্ছ, সেই জন্য ওগুলো লিখতে ইচ্ছা করে না। কিন্তু ওই লেখার অভ্যেসটা খুব দরকার। তো লিখবে, যা যা বলছি সেগুলো কিন্তু টুকটুক করে তোমরাও লিখবে, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিবিলিটি কি বলতে চাইলাম, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আমরা যে জিনিসটা করছি সেটার বোর্ড ওয়ার্ক তোমাদেরকে দিয়ে দেবো। এই যে যা যা করছি সেগুলো বোর্ড ওয়ার্ক আমি দিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। নেক্সট চলে আসো, ফাংশন কাকে বলে, যে ফাংশনটা কেমন। ফাংশন মানে যে যে কোনো একটা ম্যাপিং, তাকেই বলা হচ্ছে ফাংশন। তাহলে এ ম্যাপিং, যে কোনো একটা ম্যাপিং নাও বা চিত্রণ নাও, ম্যাপিং কাকে বলে যদি বলতে বলো তাহলে সে তো বিশাল চাপের ব্যাপার। ম্যাপিং কি ছোটবেলায় একটু টুকটুক করে পড়ে এসছিলে, না পড়নি, হঠাৎ করে চলে এসছো? ক্লাস 11-এ ম্যাপিং কি পড়ে এসছিলে দারুণভাবে? ইয়েস অর নো? 12-এ পড়ে এসছিলে ম্যাপিং, চিত্রণ যেটাকে বলতো, এসছিলে? হ্যাঁ না না? কেউ বলছে না। হ্যাঁ না না, কিছু তো বলবে রে বাবা। ম্যাপিং কি পড়ে এসছিলে? না বলছো না হ্যাঁ বলছো? পড়েছি বাট একদম ভুলে গেছো, আচ্ছা। কেন ভুলে যাওয়ার কারণটা কি? তখন অত সিরিয়াস পড়াশোনা করতে না নাকি? হামিদা কি বলছো, পড়ে এসছিলে? প্রীতম? তো ম্যাপিং কি জিনিস এটা বলতে ইচ্ছা করছে না এক্ষুনি, তবু আমি তোমাদের জন্য একটু ভাবাচ্ছি। তাহলে এ ম্যাপিং এফ ফ্রম এ বি টু আর, এরকম টাইপের যদি একটা ম্যাপিং, তাহলে এই ম্যাপিংটাকেই বলা হচ্ছে ইজ কল্ড আ ফাংশন। কোন একটা ম্যাপিংকেই বলা হচ্ছে ইজ কল্ড আ ফাংশন হোয়ার এই এ বি, বা এটাকে ক্লোজড ইন্টারভেল বলতে পারো, হোয়ার ক্লোজড ইন্টারভেল এ বি, এটাকে বলা হচ্ছে ইজ কল্ড ডোমেন সেট, ক্ষেত্র বলা হয়, ডোমেন সেট হচ্ছে এটা। অ্যান্ড আরটাকে বলা হচ্ছে ইজ কল্ড কোডোমেন সেট, কোডোমেন সেট। ইফ কোনো একটা এক্স যদি এ বির মধ্যে থাকে, যদি কোনো একটা এক্স এ বির মধ্যে থাকে, আর এফ অফ এক্স এর মানটা যদি ওয়াই হয়, যদি ওয়াই হয়, হতে পারে নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে আমরা বলবো দেন এই ওয়াইটা অবশ্যই আর এর মধ্যে থাকবে। হোয়ার হোয়ার আমরা এই ওয়াইটাকে বলতে পারি ওয়াই ইজ কল্ড ইমেজ অফ এক্স, এক্স এর ইমেজ বলবো ওয়াইটাকে, অ্যান্ড ওয়াইটাকে আমরা বলবো এক্স এর ইমেজ, অ্যান্ড এক্স ইজ কল্ড প্রি ইমেজ অফ ওয়াই। তাহলে কি বলতে চাইলাম, ওয়াইটাকে বলছি আমরা ইমেজ অফ এক্স, ওয়াইটাকে বলছি ইমেজ অফ এক্স, এক্স এর ইমেজ, ওয়াইটাকে বলছি এক্স এর ইমেজ, ডাইরেক্ট প্রতিবিম্ব, আর এক্সটাকে বলা হচ্ছে ওয়াই এর প্রি ইমেজ। তুই বলছিস স্যার এটা কি হলো,
কি হলো সেটা বলি। ম্যাপিং কি তার উত্তর শোনো। মনে করো আমি কথা কথা বললাম যে আমাদের এ বি ইন্টারভেলটা আমার এরকম টাইপের দেখতে, যদিও এরকম হয় না, আর আরটা মনে করো এমন। তাহলে ম্যাপিং বা ফাংশন যেটা বলা হচ্ছে, ফাংশন কথাটি মানে হচ্ছে অপেক্ষক। অপেক্ষক আর কিছুই না, এ বি থেকে আর এর মধ্যে যাওয়ার একটা মাধ্যম। অপেক্ষক মানে এ বি থেকে আর এর মধ্যে যাওয়ার একটা 1-to-1 করেসপন্ডেন্স বা মাধ্যম। তুমি বলছো তাহলে সেরকম কী কে আছে? আমি যে ধরো তুমি কলকাতা থেকে হাওড়া যাবে, তো কলকাতা থেকে হাওড়া যদি যাও তাহলে ম্যাপিং মানে হচ্ছে হাওড়া ব্রিজ, নাহলে বিদ্যাসাগর সেতু, তো ওটাকে ম্যাপিং বলা যেতে পারে। কেমন ব্যাপারটা হয় যে এইখানে যদি কোনো একটা এক্স থাকে, সেই এক্সটা এফ এর উপর চেপে কোথায় যাবে? এফ অফ এক্সে যাবে। ম্যাপিং হওয়ার কন্ডিশনটাতে কি? ম্যাপিং হওয়ার কন্ডিশনটা কি? যে এখানকার এক্স এলিমেন্টের ওইদিকে ইমেজ থাকবে। আচ্ছা, ম্যাপিং হতে গেলে কি এরকম হতে পারে যে এখানকার কোনো একটা এক্স এলিমেন্ট ওই দিকে দুই জায়গায় গেছে? আমি বলছি না, সেটা হতে পারে না। অর্থাৎ যদি বাই চান্স এই এক্সটা এফ এক্সেও যাচ্ছে, আবার এই এক্সটা অন্য আরেকটা ব্যতিক্রমী পার্সনের কাছেও যাচ্ছে, আমি সেটাও হতে পারে না। তাহলে ম্যাপিং হওয়ার জন্য এক্সকে এক জায়গায় যেতে হবে, দুই জায়গায় যেতে পারে না। ইভেন আমরা যদি অন্য আরেকটা বিন্দু পেতাম, মনে করো x1, সেই x1টা হয়তো এখানে এফ অফ x1 এ যাচ্ছে, এই এফ অফ x1 আর এফ অফ x এই দুটো চাইলে সমান হতে পারে। অর্থাৎ x1 সেম জায়গায় যাচ্ছে, এটা চাইলে হতে পারে, এটা চাইলেও হতে পারে, কিন্তু এখানকার দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট সেম জায়গায় যাচ্ছে, এটা হতে পারে, এটা ম্যাপিং এর মধ্যে আছে। কিন্তু কোনো একটা এলিমেন্ট দুই জায়গায় যাচ্ছে, সেটা হতে পারে না। তাহলে ম্যাপিং কি জিনিস বা ফাংশন কি জিনিস, ওটা আমাদেরকে জানতেই হবে। তার কারণটা হচ্ছে আমি কিন্তু ডেরিভেটিভ করব ফাংশনের। আমি স্যার ডেরিভেটিভ বুঝে গেছি, ফাংশনই স্যার বুঝি না। তো সেটা যেন না হয়, সেই জন্য বুঝবো যে ফাংশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার একটা মাধ্যমকে ফাংশন বলা হচ্ছে। অপেক্ষক মানে এই ফাংশন দিয়ে যেন ওই আরে আমি পৌঁছাতে পারি। সেটা আর নাও হতে পারে, ধরে নাও এ বি না হয়ে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি, দুটো ভিন্ন ভিন্ন সেট হতে পারে। তো তাদের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকেও আমরা ফাংশন বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, যদি আর এ যায় তাহলে বুঝবো যে এই ফাংশনটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। এটাকে আরো পারফেক্টলি বলা যেত যে এ ম্যাপিং এফ ফ্রম আর টু আর ইজ কল্ড রিয়েল ভ্যালুড ফাংশন। ইজ কল্ড রিয়েল ভ্যালুড ফাংশন। একটু এটা লিখলে মানে বেটার হতো। রিয়েল ভ্যালুড ফাংশন কেন? মানে এ ফাইনালি ভ্যালু দেবে রিয়েল নাম্বার, ওই জন্য রিয়েল ভ্যালুড ফাংশন। তুমি যদি বলো যে যদি এটা কমপ্লেক্স নাম্বার হতো তাহলে বলতাম কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। তাহলে কমপ্লেক্স নাম্বার হলে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, রিয়েল নাম্বার হলে আমরা বলবো রিয়েল ভ্যালুড ফাংশন। তোমরা কিন্তু অনেকে এমন আছো যারা বাংলাতে পড়ে এসছো, তাদের কাছে হয়তো এই ল্যাঙ্গুয়েজগুলো একটু কঠিন কঠিন লাগতে পারে। প্রথম একটু কঠিন লাগবে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের 1 মাস টাইম লাগবে, সেই টাইমের মধ্যে তুমি পরিষ্কার বুঝতে পারবে, মনে হবে যে এটা অনেক ইজি লাগছে। কারণ এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের ইজি লাগবে। ম্যাথমেটিক্সের জন্য নিজস্ব ল্যাঙ্গুয়েজ এইগুলো, বাংলা ল্যাঙ্গুয়েজটা ম্যাথমেটিক্সের জন্য কোনো মতেই নয়। ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে হবে না, সিম্বলগুলোকে বুঝতে পারবেন না। কারণ ম্যাথমেটিক্সের যে সাবজেক্টটাকে ডেভেলপ করেছে সবই বাঙালি ম্যাথমেটিক্স ডেভেলপ করেনি। সব দেখবে যে জার্মান ম্যাথমেটিশিয়ান, নাহলে ফ্রান্স ম্যাথমেটিশিয়ান, প্যারিসে থেকে হয়তো ডেভেলপ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জার্মান ম্যাথমেটিশিয়ানকে পাওয়া যায়, ফরাসি আর কি সব। তো তার জন্য সিম্বলগুলো কি ডিনোট করা হয় জানো তো? আলফা, বিটা, গামা, ডেল্টা, ওই সিম্বলগুলো বেশি ইউজ করা হয়। এ বি সি ডিগুলো তো পরবর্তীতে ধারে এসছে। তো আলফা, বিটা, গামা, ডেল্টা সিম্বলগুলো কি হয় না হয় সেগুলো আসবো আস্তে আস্তে করে। ম্যাপিং নিয়ে আশা করি তোমাদের কোনো কোয়ারি নেই, ফাংশন নিয়ে কোনো কোয়ারি নেই। তাহলে ফাংশন কি জিনিস সেটা যদি উদাহরণ দিতে বলো তা আমি উদাহরণ দিতে পারি। যদি আমরা বলি যে এফ অফ এক্স ফ্রম 0, 1 to r বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স সমান সমান এক্স এর স্কোয়ার যদি নিতাম, এক্স বিলংস টু 0, 1, তাহলে আমি বলবো যদি এটা হয় তাহলে দেন এফ ইজ এ ফাংশন। তাহলে এই এফটা হচ্ছে ফাংশন।
তাহলে ফাংশন নয় এরকম কিছু আছে? আমি বলছি হ্যাঁ আছে। ধরে নাও আমি একটা এক্সাম্পল আরও বলছি যে এফ ফ্রম কোথাও কোথাও বললাম যে -1 থেকে 1 টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স সমান সমান 1/x। কথা কথা বললাম এফ অফ এক্স সমান সমান 1/x। এইভাবে যদি নিতাম যে এফ ফ্রম -1 টু 1 থেকে আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স সমান সমান 1/x, এফ অফ এক্স সমান সমান 1/x হলে সেটা কি হবে? আমি বলছি জানো তো এটা ফাংশন হবে না। কেন ফাংশন হবে না কে বলবে? এটা কেন ফাংশন হবে না কে বলবে? যদি এমন নেওয়া হয় তাহলে বলবো দেন এফ ইজ নট এ ফাংশন অর নট এ ম্যাপিং। এটা ফাংশন নয়। তুই বলছিস কেন ফাংশন নয়? কারণ আমার প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম -1 থেকে 1 এর যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট কোথাও না কোথাও আর এর পয়েন্টে যাবে। কিন্তু আমি যদি এখানে 0 পয়েন্টটা নিয়ে নিতাম তাহলে তোমরাই আমাকে বলো এফ অফ 0-র মান কত হতো? 1/0। আর 1/0-র মান কত হবে রে বাবা? ইনফিনিটি। তাহলে 1/0 ইনফিনিটি হলে ইনফিনিটি তো বাস্তব সংখ্যা নয়, ইনফিনিটি নট এ নাম্বার। ইনফ্যাক্ট ইনফিনিটিটা বলতে পারো জাস্ট আ কনসেপ্ট যে লার্জার নাম্বারের দিকে যাচ্ছে। ইনফিনিটি হচ্ছে জাস্ট আ কনসেপ্ট লার্জার নাম্বারের দিকে যাচ্ছে। আর 1/0-র মান ইনফিনিটি হয় সেটা কি তোমরা জানো না জানো না? তাহলে আমাকে বলতে হবে যে কেন ইনফিনিটি হয়। ইনফিনিটি মানে হচ্ছে অসীম সংখ্যা একটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। রেসপন্স করো যে হ্যাঁ জানি, না জানলে বলো, আমি তাহলে বলবো। আর কোনো রেসপন্স না করলে আমার বলার ইচ্ছে করবে না। 1/0 তার মান কেন ইনফিনিটি বড় নাম্বারের দিকে যাচ্ছে, এই কথাগুলো কেন আসে কে বলবে? বলো দেখি কে বলবে? শাহিদ বলো দেখি, বলতে পারবে? স্যার জানি না। চেষ্টা করো অন্তত যে হঠাৎ করে 1/0টা কেন ওরকম হয়, কি করে ফিলটা করো অন্তত কিভাবে হয়। অভিজিৎ পারবে? নাকি তোমরা জানতে যে 1/0 নট ডিফাইন, আনডিফাইন, অসংজ্ঞাত, এগুলো জানতে বেশি নাকি কি জানতে? তাহলে কিছুই জানতাম না স্যার। কে বলবে? দেবদত্তা বলবে 1/0 কেন হয়? ফিল করো আগে, একটু বলো অন্তত কিভাবে হবে। পারবে? পারবে না? আচ্ছা আমি বলছি, দেখো মনে করো 1/0টা কেন হয়। আচ্ছা ধরো আমি 10 নিলাম, তো 1/10 কত হবে সেটা তো বলতে পারবে? 0.1। আচ্ছা আমি যদি 1/0.1 নিতাম তাহলে কত হবে? 10। আচ্ছা 1/001 নিলে কত হবে? দশমিক তুলে দিলাম দিয়ে 1000। আচ্ছা 1/0.00001 নিলে কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছো। 1 2 3 4 5 6। কি বলতে চাইছি? এই দিকে বড় সংখ্যা, ওই দিকে ছোট সংখ্যা, এখানে ছোট সংখ্যা, ওইদিকে বড় সংখ্যা, আরো ছোট সংখ্যা, বড় সংখ্যা, আরো ছোট, আরো বড়। এই দিকে তোমার 0.00000 ছোট হতে থাকবে। যত এইদিকে জিরোর সংখ্যা কম হবে, যত এখানে ছোট হতে থাকবে, তত এখানে বাড়তে থাকবে। যত এখানে ছোট হতে থাকবে তত এখানে বাড়তে থাকবে। যত ছোট হবে তত বাড়তে থাকবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা তো জিরোর খুব সমতুল্য। ক্যালকুলেটরও যদি এই নাম্বারটা তুমি চাপাও, ইকুয়াল প্রেস করলেই জিরো তৈরি হবে। তাহলে 1/0, সেই 1/0-র মানটা ওই দিকের ডিজিটটা যদি নাও সেটাই হচ্ছে লার্জার নাম্বার, ইনফিনিটিতে যাচ্ছে। তাহলে 1/0 কিন্তু অসংজ্ঞাত বলা উচিত না, 1/0টা বলা উচিত ইনফিনিটি। বুঝতে পারলে? সিম্পল একটা কনসেপ্ট, তেমন কিছুই নয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি? সব এলিমেন্টগুলো আর এর মধ্যে যাচ্ছে, কিন্তু এফ অফ এক্স সমান 1/x যদি নাও তাহলে সেটা কিন্তু 0 পয়েন্টটা কিন্তু যাচ্ছে না। তাহলে এফ ইজ নট এ ফাংশন। কেন?
as 0 is not related to any এলিমেন্ট অফ আর এর কোনো এলিমেন্টের মধ্যে জিরোটা রিলেটেড নয়। কিন্তু বাট আমি যদি মনে করতাম যে জিরোটাকে যদি বাদ দিয়ে দিতাম, অর্থাৎ বাট আমরা যদি বলি যে এফ অফ এক্স ডোমেন সেটে কি করলাম, 0 পয়েন্টটা বাদ দিয়ে দিলাম। 0 পয়েন্ট বাদ দিলাম মানে কি, যে এফ ফ্রম -1 থেকে 1 নিলাম আর 0 পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। এটার নোটেশনটা কি, যে -1 থেকে 1 নিলে 0 পয়েন্টটা বাদ থেকে যদি আর পর্যন্ত এফ ফ্রম দিস ওয়ান, যেখানে এফ অফ এক্স সমান 1/x, তাহলে এবার কি হবে, এক্স এর মান নট ইকুয়াল টু 0। কেন, কারণ এক্স এর মান তো 0 হতে পারে না। তাহলে এটা যদি তুমি নাও তাহলে ইজ এ ফাংশন, এটা আবার ফাংশন। তাহলে ফাংশন কখন হবে, যখন সবসময় ডিফাইন হবে, যেটাকে বাংলায় বলা হয় যে সংজ্ঞাত হবে। ওয়েল ডিফাইন কথাটি মানে হচ্ছে সুসংজ্ঞাত, আর এটা মানে হচ্ছে সংজ্ঞাত। তাহলে যখন সংজ্ঞাত হবে তখন আমরা বলবো ফাংশনটাকে, যখন সুসংজ্ঞাত হবে যে এফ ফ্রম -1 থেকে এটা যে এফ অফ এক্স সমান 1/x, এক্স নট ইকুয়াল টু 0, সেটা ফাংশন বলা হচ্ছে, অর্থাৎ ওয়েল ডিফাইন, সুসংজ্ঞাত। এটা কেন ফাংশন নয়, কারণ জিরোটা ডিফাইন নয়। তাহলে 0 নট ডিফাইন আর 0 ডিফাইন, ওই জন্য এটা ফাংশন। সেম ফাংশন থেকে 0 বাদ দিয়ে দাও, তাহলে ফাংশন হয়ে গেল। কি কি শিখলে, আমার প্রথম শেখা হলো ফাংশন কি জিনিস, তারপর শিখলাম ইন্টারভেল কি জিনিস। তাহলে ইন্টারভেল আর ফাংশন এই দুটো জানার পর আমরা এবার ডেরিভেটিভের ডেফিনেশন বলবো। কথা বোঝা গেছে, ইয়েস অর নো? তাহলে চলো আমরা ফার্স্ট তোমাদের ডেরিভেটিভের ডেফিনেশন বলছি। কিন্তু ডেরিভেটিভের ডেফিনেশন বলতে গেলে আমাকে দুটো ডেফিনেশন বলতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কাকে বলে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কাকে বলে, তারপর বলছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কাকে বলে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ তুমি কার বের করবে, আমি যে ফাংশনেরই বের করব, সবার বের করব না, ফাংশনেরই বের করব। তা লেট এফ ফ্রম এ বি টু আর বি এ ফাংশন। ওকে, ফাংশনটা কোথায় ডিফাইন হয়েছে, ডিফাইন্ড অন, ফাংশনটা ডিফাইন কোথায়, অন ওপেন ইন্টারভেল, না ওপেন না, সরি ইন্টারভেলই বলি, এটা ক্লোজড ইন্টারভেল বলা যেতে পারে। ডিফাইন্ড অন ক্লোজড ইন্টারভেল এ কমা বি। তাহলে এই জায়গায় ফাংশনটা ডিফাইন। এবার মনে করো আমি কথা বললাম, একটা সি একটা পয়েন্ট এ কমা বি ওপেন ইন্টারভেলের মধ্যে নিলাম। এটার মানে কি রে বাবা, সিটা ওপেন ইন্টারভেলের মধ্যে আছে মানে সি এর মানটা এ হতে পারে না, আর সি এর মানটা বিও হতে পারে না। তাহলে সি ওপেন ইন্টারভেলের মধ্যে আছে মানে সি এ নয়, সি বি নয়। ওকে, তাহলে যে কোনো একটা ফাংশন নাও, এফ ফ্রম এ বি টু আর, যে কোনো একটা ফাংশন ডিফাইন অন ক্লোজড ইন্টারভেল এ বি, সি যদি ওপেন ইন্টারভেল হয়, তাহলে ওপেন ইন্টারভেল কথাটির মানে হচ্ছে যে এ লেস সি লেস বি। এটার মানে হচ্ছে, আমি তাহলে দ্যাট ইজ বলে লিখে রাখছি যে এ লেস সি লেস বি এটা বলা হয়েছে। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কি বুঝবো, ইফ লিমিট কেমন, কার লিমিট, এক্স টেন্স টু সি, লিমিট হচ্ছে এক্স টেন্স টু সি, কিন্তু মাইনাসের দিক দিয়ে যাবে, তার জন্য মাইনাস সিম্বল। আর এদিকে কি থাকবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই লিমিটটা ইফ দিস লিমিট, বলছি এই লিমিটটা যদি এক্সিস্ট করে অ্যান্ড ফাইনাইট যদি হয়, এক্সিস্ট করে যদি ফাইনাইট হয়, তাহলে দেন it is denoted by কিভাবে ডিনোট করা হবে, এল অফ এফ ড্যাশ সি দিয়ে ডিনোট করা হবে এটাকে, অ্যান্ড কল্ড, এটাকে কি বলা হবে, বলছে এটাকে বলা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট সি। তাহলে এটাকে বলা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ
অ্যাট সি, সি পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে আর তার মানটা এমন দেখতে। দেখো এইভাবে পড়লে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে এর জিওমেট্রিক্যাল মিনিং কি বলছে। তা জিওমেট্রিক্যাল মিনিং বোঝানোর পর দেখবে আরো ক্লিয়ার লাগবে। কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনেশন হচ্ছে দিস হয়। তুমি বলবে সব স্যার এইচএসে পড়েছিলাম, কিন্তু এই স্টাইলটা ফলোই করিনি। কারণ এইচএসে বাংলাতে যদি পড়ে থাকো তাহলে মাঝে মাঝে লেখা আছে অপেক্ষক, তোমার পড়ার ইচ্ছাই ছিল না, বা অপেক্ষকটা কী জিনিস জানার ইচ্ছা ছিল না। বা কেউ কেউ বললে ইন্টারভ্যাল, ইন্টারভ্যালটা কী জিনিস ওটা জানার ইচ্ছাই ছিল না। কিন্তু এখন তোমাদেরকে জানতে হবে, কারণ এই ধরনের সাবজেক্টগুলো আস্তে আস্তে করে ধীরে ধীরে বাড়বে। ধীরে ধীরে যখন বাড়বে তাহলে তুমি প্রিভিয়াস দিনে সেমিস্টার ওয়ানে কী কী পড়েছো তার উপর নির্ভর করে সেমিস্টার টুটা তুমি বুঝতে পারছো কিনা ডিপেন্ড করছে। সেমিস্টার টু এ কী পড়ছো তার উপর নির্ভর করে সেমিস্টার থ্রিটা ডিপেন্ড করছে যে তুমি ঠিকঠাক বুঝতে পারছো কিনা। যেহেতু এই সাবজেক্টটা তুমি কেরিয়ার তৈরি করবে, আর ইয়ারকি ছলে পড়াশোনা করো না। এখন পড়াশোনাটা সিরিয়াসলি করতে হবে। হালকা মুডে পড়লে কিন্তু হবে না। হালকা মুডে পড়লে কি হবে, একটা সময় পরে আর মনে হবে যে থাক স্যার ভালো লাগছে না, ছেড়ে দে, ছেড়ে দিতেই ইচ্ছা করবে। ছেড়ে দেবে না এরকম মেন্টালিটি নিয়ে পড়তে গেলে একটু ডেপথে ঢোকো, আর ডেপথে ঢুকলে ভালো লাগবে। তো এটা কি বললাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তার নোটেশনটা কি এমন দেখতে। ইনডাইরেক্টলি তাহলে কি বলতে চাইছি আসলে, আমি তাহলে বলতে চাইছি যে দাস এল অফ এফ ড্যাশ সি, এই মানটা তাহলে কি, আমি যে এই মানটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। কিন্তু এটা কখন, ইফ এক্সিস্ট, কারণ যদি এটা এক্সিস্ট না করে তাহলে এর সঙ্গে সমান হওয়ার কোনো প্রশ্নই নেই। এই লিমিটিং ভ্যালু এক্সিস্ট করলে তবেই এর সঙ্গে সমান লিখব। যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট না করে তাহলে এদের সঙ্গে সমান হওয়ার কোনো প্রশ্ন নেই। ওকে, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কোনো একটা ফাংশনের লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে সেটা আমরা এমন নোটেশন দিয়ে লিখতে পারলাম। যে নোটেশনটা এখানে লিখলাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নোটেশন। এই নোটেশনটা আমরা যদি মনে রাখতে পারি আমি যে চলবে, আর কিচ্ছু লাগবে না। এছাড়া আরেকটা নোটেশন ইউজ করা হয়, সেটাও আমি তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, যে পুট এক্স মাইনাস সি ইকুয়াস টু এইচ, এক্স মাইনাস সি ইকুয়াস টু এইচ, এইভাবে আমরা পুট করলাম। এক্স মাইনাস সি যদি এইচ হয় তাহলে পরের লাইনে বলো তো বাবা, এক্স এর মান তাহলে কত হবে, সি প্লাস এইচ, এটা হবে। আচ্ছা এবার বলো তো, অ্যান্ড বলো তো আমাকে যে এক্স যদি সি এর দিকে যায়, এই যে এক্স টেন্স টু সি, এটার মানে বুঝতে পারছো, এক্স টেন্স টু সি এই কথাটির মানে কি, এক্সটা সি এর দিকে যাচ্ছে। আচ্ছা এক্স সি এর দিকে যাচ্ছে, কিন্তু সিটা কোথায় আছে সেটাও তো বলা উচিত ছিল। এটা হচ্ছে এ, এই দিকে বি, আর সি কোথায় আছে, সি মাঝের কোনো একটা পয়েন্টে আছে। মাঝের পয়েন্টে নাও হতে পারে, মাঝের এরকম কোনো একটা পয়েন্টে আছে। তো এক্স টেন্স টু সি, সি পয়েন্টে যাওয়ার রাস্তা কোন দিকে আছে, আমি যে লেফটের দিক দিয়ে যাওয়া যেতে পারে, আরেকটা হচ্ছে তোমার রাইটের দিক দিয়ে যাওয়া যেতে পারে। লেফটের দিক দিয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, আর একটা রাইটের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। প্রশ্ন হচ্ছে এক্স যখন লেফটের দিক দিয়ে যাবে তখন লিখবো এক্স টেন্স টু সি মাইনাস, এক্স যখন রাইটের দিক দিয়ে আসবে তাহলে এই সিচুয়েশনে লিখবো এক্স টেন্স টু সি প্লাস। যদি রাইটের দিকে আসে তাহলে বলবো রাইট হ্যান্ড লিমিট, লেফটের দিক দিয়ে যদি যায় তাহলে বলবো লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা এখানে কি করছি, লেফটের দিক দিয়ে যাচ্ছে বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার এক্স যখন সি নেগেটিভ দিক দিয়ে যাবে তাহলে এইচও নিশ্চয়ই নেগেটিভ দিক দিয়ে যাবে। আচ্ছা এক্স সি মাইনাস কথাটির মানে কি, এক্স সি এর দিকে যাচ্ছে নেগেটিভ দিক দিয়ে, এটার মানে যদি সি এখানে থাকে তাহলে এক্সটা থাকবে কোন জায়গায়, এক্স তাহলে এরকম জায়গায় থাকবে। তো এখানে এক্স আছে কথাটির মানে কি, তাহলে এক্স সি এর থেকে ছোট, এটা মানেই তো এক্স সি এর থেকে ছোট। আচ্ছা এক্স যদি সি এর থেকে ছোট হয় তাহলে এক্স মাইনাস সিটা নেগেটিভ। আচ্ছা এক্স মাইনাস সি যদি নেগেটিভ হয় তাহলে এইচটা নেগেটিভ। তাহলে এক্স সি নেগেটিভের দিকে যাচ্ছে, ওটার মানে কিন্তু এইচটা জিরোর দিকে যাচ্ছে, কিন্তু নেগেটিভ দিক দিয়ে, এইচটা জিরোর দিকে যাচ্ছে নেগেটিভ দিক দিয়ে। তাহলে বলো তো আমাকে, তাহলে সঙ্গে সঙ্গে কনক্লুশন টানা যেতে পারে না যে এটা যদি ধরো তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি, তার মান বলতে পারি আমরা লিমিট এক্স টেন্স টু, এক্স দিয়ে লিখবো না, লিখবো কি না এইচ টেন্স টু জিরো মাইনাস, এইচ টেন্স টু জিরো মাইনাস, আর এই জায়গায় এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় বসবে সি প্লাস এইচ, তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, আর নিচের দিকে কি থাকবে
এক্স মাইনাস সিটাকে কত বলেছো এইচ, তাহলে নিচের দিকে এইচ, তাহলে ইনডাইরেক্টলি বলা যেতে পারে ডেফিনেশন কিন্তু হালকাভাবে একটু চেঞ্জ হয়ে গিয়ে এমন হয়ে গেছে ডেফিনেশনটা। আমি কি ফিল করাতে পারলাম, বুঝতে পারলে? তাহলে এটাও একই কথা, এটা যা হবে এটা দিয়ে যা ঘটবে আমি যে এটা দিয়েও তাই ঘটবে। তোমরা দেখবে এইচএসে কিন্তু ডেরিভেটিভের এই ডেফিনেশনটা পড়ে এসছো, ইয়েস অর নো? এইচএসে এই ডেরিভেটিভের ডেফিনেশনটা পড়ে এসছো কিনা, হ্যাঁ না না ঠিক বলছি কিনা? হ্যাঁ স্যার। পড়ে এসছো তো, নাকি তোমরা লকডাউন পিরিয়ডে মানুষ হয়েছিলে বলে স্যার আমাদের সময় না পরীক্ষা টরীক্ষা কিছু দিতে হয়নি? তোমরা তো এমসিকিউ বেসে পরীক্ষা দাওনি, এখন ছেলেপেলেগুলো এমসিকিউতে পরীক্ষা দিচ্ছে। তো এমসিকিউতে পরীক্ষা দেওয়াতে কি সুবিধা হয়েছে? ওই যে তোমরা এমসিকিউতে দিয়েছিলে অনন্যা, না দাওনি, আচ্ছা এখন দিচ্ছে। এবার তাদের জাস্ট কালকে অ্যাডমিট কার্ড দেওয়া হলো, তা আমি বলছিলাম যে তোমরা তো এমসিকিউতে এবার দিচ্ছ, পড়াশোনা কেমন করছো? বলছে কেউ বলছে হ্যাঁ স্যার ভালো করছে। তাই আমি বলছি না, আমার তো মনে হয় না। তোমরা পড়াশোনার থেকে এই ঘাটটা কি করে এদিকে ঘোরাতে হয় আর এইদিকে ঘোরাতে হয় সেটাই বেশি প্র্যাকটিস করছো। বা কেউ কেউ হয়তো যে 80 ডিগ্রি ঘোরালে তো হবে না, আমাকে 360 ডিগ্রি ঘোরাতে হবে, বুঝতে পারছো? তা 360 ডিগ্রি ঘুরিয়ে হয়তো তোমরা ওটা বেশি প্র্যাকটিস করছো, আর ঘাড় ঘুরিয়েই ওএমআর সিটে অ্যান্সার করবে। ভাবো ওএমআর সিটে পরীক্ষা দিয়ে নাকি ভুরি ভুরি নাম্বার সব ছেলেপেলেগুলো পাবে, যার কোনো কোয়ালিটি নেই কিচ্ছু নেই, কিন্তু নাম্বার কিন্তু সত্যিই ভুরি ভুরি পাবে। আর তোমরা তো লকডাউনের পর থেকে একদম পড়াশোনা ভুলেই গেছো। সবাইকে যদি জিজ্ঞাসা করি যে কবে পড়তে, বলছে স্যার আমি 2020-র আগে দারুণ পড়তাম। সবাই বলবে একই কথা, বলবে যে 20-র আগে আমি খুব পড়েছি স্যার, লাস্ট মুহূর্তে বেঁচে থাকবো কিনা সেটাই তো জানতাম না। পড়াশোনা তো বিলাসিতা, তাই না? লাস্ট মুহূর্তে তাই হয়েছে। তো এই ডেরিভেটিভের জায়গাগুলো তোমরা পড়েছো, কেউ কেউ, কেউ কেউ একদম পড়োনি। তো এই গেল লেফট হ্যান্ড ডেরিভেটিভের কথাবার্তা হচ্ছে দিস ওয়ান। নেক্সট তুমি আমাকে বলবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি জিনিস। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ একটা হলো, এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ ডেফিনেশনের ক্ষেত্রে কি বলবো? লেট f from a b to r be a, ওই রিয়েল ভ্যালুড লিখতে পারো, না লিখলেও এটা রিয়েল ভ্যালুড, be a real valued function. Let f from a b to r be a real valued function of real valued function of a b লিখতে পারো। let c বলে একটা এলিমেন্ট ওপেন ইন্টারভ্যাল a bর মধ্যে আছে। এটার মানে তো বুঝতে পারলে যে a লেস c লেস b। যদি তেমন হয় তাহলে বলছে ইফ লিমিট x টেন্ডস টু c প্লাস f of x minus f of c divided by f of x minus f of c divided by x minus c, এটার লিমিটটা যদি এক্সিস্ট করে, মানে ফাইনাইটও যদি হয়, এক্সিস্ট করে অথবা ফাইনাইট যদি হয়, তাহলে বলছে দেন ইট ইজ ডিনোটেড বাই, এই লিমিটটা কি দিয়ে ডিনোট করা হয় না, আর এফ ডে সি দিয়ে ডিনোট করা হয়। অ্যান্ড কট কি বলা হয় এদেরকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট কথায় সি। তাহলে সি পয়েন্টে কোনো একটা ফাংশনের রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে ওই লিমিটটাকে এক্সিস্ট করা চাই। তাহলে এই লিমিটটাকে যদি এক্সিস্ট করে তাহলে বলবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়েছে। প্লাস সিম্বলটা মানে কি রাইটের দিক থেকে এসছে, মাইনাস সিম্বলটা মানে কি লেফটের দিক থেকে এসছে। প্রিভিয়াস দিনের পরীক্ষাগুলোর কোশ্চেন দেখে আমি দেখেছি যে এই কনসেপ্টটা তোমাকে মিনিমাম নিতে হবে, দেন আমরা সাবজেক্টটা এগোতে পারি।
অনেক টিচার কি করতে পারে, ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনেশন বলবে এইচএস লেভেলে যা পড়েছো যথেষ্ট, দিয়ে হয়তো শুরুতেই দেখবে সাকসেসিভ ডেরিভেটিভ দিয়ে করাচ্ছে। অনেক টিচারকে আমি দেখেছি, ফলো করেছি, ইউটিউবে কিছু লেকচার হয়তো দেয়, সেই লেকচারে দেখালো সাকসেসিভ ডেরিভেটিভ করেছে, তার আগে মাথা মুন্ডু কিছু জানি না, হঠাৎ করে সাকসেসিভ ডেরিভেটিভ, তারপরে হয়তো এটা পড়ালো। কারণ এটা পড়াতে গেলে একটু বেগ পেতে হয়, কারণ ডেফিনেশনগুলো ছোটো ছোটো করে পড়াতে হয়, অনেকে নিতে পারে না। কিন্তু ডেফিনেশনগুলো তোমরা নেওয়ার চেষ্টা করো, বেটার লাগবে আমার মনে হচ্ছে। আস্তে আস্তে করে পড়ালে স্লো অ্যান্ড স্টাডি পড়াটা হবে, স্টাডিটা আমার দরকার খুব, স্লো অ্যান্ড স্টাডি। ওকে, তাহলে এখানে কি বলতে চাইছি রে বাবা, কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে যে আমরা যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি বলতাম, তাহলে সেটার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ সি, আর এখানে এক্স মাইনাস সি। এবার এটারই আরেকটা ভার্সন কি বললাম তোমাদেরকে, যদি আমরা এই দিকটাতে এক্স মাইনাস সিটাকে এইচ ধরে নিতাম, তাহলে আমরা এই লাইনটাকে লিখতে পারতাম লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। ওকে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনগুলো হচ্ছে এমন টাইপের দেখতে। অর্থাৎ এই ডেফিনেশনটা আমাকে মুখস্থ রাখতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কেমন দেখতে, রাইট মানে রাইটের দিক দিয়ে আসতে বলছে, এই লিমিটটা যদি এক্সিস্ট করে যায় তাহলে বলবো যে এফটা ডিফারেন্সিয়েবল হয়ে গেছে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, নাকি সমস্যা আছে? হালকা বোঝা গেছে? এবার যদি বলো ডিফারেন্সিয়েবল কখন হবে, তার লাস্ট ডেফিনেশন একটু লিখে ফেলো, লিখে ফেলো, অনেকে লিখতে পারছো না হয়তো, লিখে ফেলো। হয়েছে? লেখা হয়ে গেছে? এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা। এবার আমরা বলি যে ডিফারেন্সিয়েবল কখন হবে। ডিফারেন্সিয়েবল কখন হবে বলছে এ ফাংশন, এটাই মেইন ডেফিনেশন। এ ফাংশন, আচ্ছা এ ফাংশন আগে লিখি, সরি, এফ from AB to R, a function f from AB to R is said to be a function f from AB to R is said to be differentiable at a point C belongs to open interval AB if left hand derivative A left dash S and right hand derivative R f dash C, এটা f dash C, আর left hand derivative A left dash C আর right hand derivative R f dash C both are exist, বলছে এরা যদি এক্সিস্ট করে অ্যান্ড এই দুটো যদি ইকুয়াল হয়, তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় আর দুজনে যদি এক্সিস্ট করে যায়, তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হয়েছে। তাহলে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়েছে কি না সেটা চেক করার জন্য আমার দেখতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করেছে কিনা। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে যায়, তারপরে তারা যদি ইকুয়াল হয়, তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হয়ে গেছে। ওকে, অ্যান্ড এটা হবে দ্য কমন ভ্যালু অফ ডেরিভেটিভ, common value of derivative is denoted by, কিভাবে ডিনোট করা হয়, f dash c দিয়ে ডিনোট করা হয়, অথবা কি দিয়ে ডিনোট করা হয়,
ডিএফ ডিএক্স দিয়ে ডিনোট করা হয় সি পয়েন্টে, অথবা আর কি দিয়ে ডিনোট করা যেতে পারে, ডিএফ ডিএক্স কোন পয়েন্টে, এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে, এইভাবেও ডিনোট করা যেতে পারে। তাহলে ডেরিভেটিভের যে ডেফিনেশনগুলো সেটা হচ্ছে দিস ওয়ান বা দিস ওয়ান বা দিস ওয়ান, এটা মানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের কথা বলা হচ্ছে। ইন দিস কেস এই কেসে কি হবে বলছি, এই কেসে আমরা বলতে পারবো যে এফ ড্যাশ সি এর মান হবে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি, অথবা আর কি হবে, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। তোমরা বলো আমার কথাগুলো বুঝতে পারছো? যখন ডেরিভেটিভ এক্সিস্ট করে যাবে বুঝে যাচ্ছ, তার আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমি কেন দেখবো? তখন বলবো যে এমনি নর্মাল ডেরিভেটিভ। তাহলে এই লিমিটিং ভ্যালুগুলো যদি এক্সিস্ট করে যায় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হয়ে গেছে। এই লিমিটিং ভ্যালুগুলো যদি এক্সিস্ট করে যায় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। আচ্ছা বলো তো বাবা, আমি কি নতুন কিছু পড়ালাম না এইচএস এইগুলো ছিল? শুধু একটু লেভেলটা একটু আলাদা করলাম, যে সিস্টেমেটিক ভাবে পড়ালাম, হ্যাঁ না? না হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটুখানি সিস্টেমেটিক, কিন্তু একটু নতুন না, সব পড়ে এসছো, কিন্তু তখন গুরুত্ব দেওনি। কোথায় গুরুত্ব দেওনি? তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা করে কেন পড়বো স্যার, এইসব গুরুত্বগুলো দেওনি। বা কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে, ধরো বললাম সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়? কস এক্স। কস এক্স এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স। যদি বলি কেন, কেন বলতে পারবে? লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/x। 1/x। কেন? কেন উত্তর কি? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয়? সেম থাকে তো স্যার। সেম থাকে। কেন? কেন উত্তর বলো, কেন? বলে তা তো আমি জানি না স্যার, আমাকে বলেছিল যে এটা হয়, মনে রাখো তাহলেই হবে। এবার তুমি বলছো স্যার কেনর উত্তর খোঁজার খুব দরকার। আমি যে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো, তুমি যুক্তি তর্ক দিয়ে কথা বলবে না, হোয়াই খোঁজার চেষ্টা করবে না, হোয়াই হোয়াই কেন। এবার তুমি, আমিও পড়াচ্ছি আর তোমরা বলছো, ধরো কথা কথা বললাম যে স্যার এইটা কেন, বা কোনো একটা কোশ্চেন করার পর আমি বললে হয়তো যে স্যার এটা কেন হলো, এটা বুঝতে পারলাম না এটা কী কারণে হলো, আর আমি বলছি এটা এটা আমি যেহেতু বলছি সেই জন্য হলো, এটা বোঝার দরকার নেই। ওরকম করে কি পড়াবো না, কেন হচ্ছে ওটা খুঁজতেই হবে। সেটাই তো ম্যাথমেটিক্সের মজা। অন্য সাবজেক্ট বিশেষ করে ফিজিক্সও যারা পড়ছো তাদেরকেও বলি যে টপিক্সটা এত বেশি যে প্রত্যেকটার কেন খুঁজতে গেলে তুমি এগোতেই পারবে না। ওই জন্য ফিজিক্সের সব কেন না দিয়ে হয়তো কখনো কখনো বলা হলো যে এটা তুমি ধরে নাও, তাহলে তুমি ওয়ার্ক ডানের ফর্মুলা এমন পাবে, তুমি এটা ধরে নাও মোমেন্টের ফর্মুলা এমন হবে, এটা তুমি ধরে নাও তাহলে ডিনামিক্সের মেকানিক্সের এই প্রবলেমগুলো করতে পারবে। তো কেনর উত্তর ফিজিক্সের ছেলেপেলেগুলো একটু কম খোঁজে, ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো কেনর উত্তর পাবেই। সে যে টিচারের কাছেই পড়ো না কেন, তোমাকে কেনর উত্তর দেবে। যদি কেনর উত্তর খুঁজে পাচ্ছ না তার মানে কিছু একটা ভুল করছো, বা দিচ্ছে না মানে লিমিটেশন আছে, টিচারেরই লিমিটেশন আছে। তো কেনর উত্তর তুমি পাবে, আমি সব উত্তরগুলো তোমাদের আস্তে আস্তে করে দিচ্ছি। তাহলে ডেরিভেটিভের গল্প যখন বললাম তাহলে এমন টাইপের দেখতে। আমি ছোট্ট একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি। ধরো কথা কথা বলা হলো এফএক্স একটা ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে আমি সাইন এক্স নিচ্ছি, সাইন এক্স দিয়ে বলা হলো যে ফাইন্ড এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি বের করো। কত হবে এফ ড্যাশ সি? এফ ড্যাশ সি কত হবে? cos x। কস এক্স না, এফ ড্যাশ সি হবে কস সি। কস এক্স কেন হবে? কারণ তুমি তো সি পয়েন্টে বের করছো।
তাই তুমি তাহলে বলবে স্যার এটা তাহলে খুব সহজ জিনিস। আমি যে কেমন, না একে ডেরিভেটিভ করলাম ডিডি এক্স অফ সাইন এক্স, আর এদের ডেরিভেটিভ করলে তো কস এক্স হয়, তারপরে সি বসিয়ে দিলাম। আমি যে ওইভাবে করা যাবে না, তোমাকে লিমিট দিয়েই বের করতে হবে, অন্য কোনো রাস্তা নেই। তুমি যে কী করে বের করবো, এফ ড্যাশ সি মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। আমি যে ঠিক লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স মানে কি সাইন এক্স মাইনাস সাইন সি, আর নিচের দিকে এক্স মাইনাস সি। লিমিট এক্স টেন্ডস টু সি সাইন এক্স মাইনাস সাইন সি মানে হচ্ছে 2 টাইমস অফ সাইন এক্স মাইনাস সাইন সি, মানে 2 টাইমস অফ সাইন এক্স প্লাস সি। আচ্ছা, দুটোই সাইন, দুটোই যখন সাইন হবে তখন কি হবে, এক্স মাইনাস সি হবে, এক্স মাইনাস সি বাই 2, আর ওইদিকে কি থাকছে কস অফ এক্স প্লাস সি বাই 2। ঠিক বলছি? এসো না, ঠিক বলছি? আর নিচের দিকে কত আছে, এক্স মাইনাস সি। এসো নো, একদম ঠিক আছে। তাহলে সাইন এক্স মাইনাস সাইন সির ফর্মুলাটা কিন্তু আমার জানতে হলো, নাহলে এই অঙ্কটা আর যাই বলো না কেন আমি করতে পারবো না। এবার তোমাদের সুবিধার জন্য আমি কি করলাম সেটাও তোমাদেরকে বলি। এই এক্স মাইনাস সি যেটা, সেটাকে আমি বরঞ্চ ওয়াই ধরে নিলাম, এক্স মাইনাস সিটাকে ওয়াই ধরে নিলাম। তাহলে আমরা এই লাইনটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু সি 2 ইন্টু সাইন অফ এক্স মাইনাস সি বাই 2, আর নিচে এক্স মাইনাস সি ইন্টু লিমিট এক্স টেন্ডস টু সি কস অফ এক্স প্লাস সি বাই 2। এটা ধরলাম। ধরে আমরা প্রোডাক্ট কেন এরকম করতে পারলাম সেটার কারণটা শোনো। এর কারণটা হচ্ছে যে আমি জানি যে লিমিট আবার আলাদা আলাদা করা যায়, আলাদা আলাদা করলাম। এবার কি করেছি, লিমিট এক্স টেন্ডস টু সি, এই যে এক্স মাইনাস সি বাই 2, এক্স মাইনাস সি বাই 2 তাদের মানটাতে কি করলাম, এক্স মাইনাস সি বাই 2কে ওয়াই ধরেছো, তাহলে এখানে নিশ্চয়ই তাহলে আর এটা লেখা উচিত ওয়াই টেন্ডস টু 0। আমি চাই একদম। আর উপরে কত হবে সাইন, আর এটা বাই 2 করে দাও বেস্ট। তাহলে বাই 2 করলে সাইন কত হবে ওয়াই, আর এটা বাই 2 করলে কত হবে ওয়াই। আর এই দিকের লিমিটটা তো বসে যাবে, আমি যে বসে যাবে, বসলে কত হবে সি প্লাস সি বাই 2। আর মনে আছে তোমাদের এই লিমিটটা তো ছোটবেলা করেছিলে, ইয়েস অর নো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, তাদের লিমিটিং ভ্যালু কত হয় রে বাবা, 1। না এটা মনে নেই, এদের লিমিটিং ভ্যালু 1, এটা মনে আছে তো, ইয়েস অর নো? তাহলে এই লিমিটিং ভ্যালু 1, আর কস অফ দিস 1 2c কেটে গিয়ে কস সি, তাহলে দিস ইকুয়ালস টু কস সি। তাহলে আমরা যে অঙ্কগুলোতে ডেরিভেটিভের ভ্যালু যেটা আসতো সেটা এক্স্যাক্টলি এই নিয়ম দিয়েই আমাদের করতে হতো। দেখো পর 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 স্টেপ ওয়াইজ গিয়ে আলটিমেটলি সাইনের ডেরিভেটিভ সি পয়েন্টে বের করলে আমাদের কস সি আসছে। বলছি হ্যাঁ নর্মাল, আগে যে ডেফিনেশনগুলো ছিল সেটাই, আর অন্য কোনো কিছু নয়। বুঝেছো? বুঝেছো না বোঝনি? একদম ক্লিয়ার? এবার আমি আরেকটা ডেফিনেশন আরেকটা বলছি। মনে করো আমরা ধরে নিলাম যে এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন। তাহলে তারপরে যদি তোমাকে বলে যে প্রুভ দ্যাট এফ ড্যাশ এক্স তার মান হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। প্রমাণ করো এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন। প্রমাণ করো এফ ড্যাশ এক্স এর মান কত হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা জানো? এটা মানে বুঝতে পারছো তো? এটা মানে হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। খুব ইউজ করেছো না এই প্রমাণটা? তো এই প্রমাণটাও তোমরা এইচএস নিয়মে অনেকে করে এসছো, অনেকে আবার
ইগনোর করেছো, তো এইগুলো প্রুভ করে দেওয়া যেতে পারে। লেস ইম্পর্টেন্ট, আমার দরকার নেই, কিন্তু তবু আমি ডেফিনেশন দিয়ে কি করে প্রুভ করা যায় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। কোন পয়েন্টে আমরা ডেরিভেটিভের ভ্যালু বের করতে চাইছি? এক্স পয়েন্টে। তাহলে দেখো এক্স পয়েন্টে ডেরিভেটিভ ভ্যালু বের করবো। যে আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল, যে এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন, প্রুভ দ্যাট এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে নর্মালি আমরা বলতে পারি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানটা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো যে এই যে ফাংশনটা এটার ডেফিনেশন দিয়ে করব, তাহলে এক্স পয়েন্টে কি করে করব? এক্স পয়েন্টে আমরা তো সি পয়েন্টে বলেছিলাম, তাহলে এক্স পয়েন্ট দিয়ে করার যদি গল্প আসে তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব ডেফিনেশনটা আমরা এই ডেফিনেশনটা নেব, এটা এটা নিচেরটা, উপরেরটা নয়। নিচের উপরেরটা নিলে কি হবে? এক্স টেন্ডস টু এক্স, ওটা তো হতে পারে না, তাহলে উপরের ডেফিনেশনটা আমরা কোনো মতেই নেব না। আমরা কোন ডেফিনেশনটা নেব? নিচের ডেফিনেশনটাকে নেব। তাহলে নিচের ডেফিনেশনটা দিয়ে কি করে এই প্রুফটা করা যায়? এফ ড্যাশ এক্স মানে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স মাইনাস, বা বলি আমরা কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর নিচের দিকে কত থাকবে? এক্স। ঠিক আছে, হোয়াট ইজ দিস? এটা সমান সমান হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো, বলো তো বাবা এদের টার্মটা কত হবে? এফ অফ এক্স প্লাস এইচ মানে এক্স প্লাস এইচ তার টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, আর নিচে হচ্ছে এক্স। মনে আছে এই লিমিটটা কি করে বের করা হয়? কোনো ধারণা আছে এটা লিমিট কি করে বের করা হয়? বা এই লিমিট বের করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদের মনে আছে? না মনে হয় না, মনে আছে? এই ফর্মুলাটা কি করে বের করা হয় সেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই? ইয়েস অর নো? কেউ বলতে পারছে না। তাহলে এই ফর্মুলাটা কি করে বের করতে হয় সেটার টেকনিক হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এদের ফর্মুলাটা হচ্ছে এটা সমান সমান বের করার টেকনিক হচ্ছে, বলছে এই ফ্যাক্টরটাকে আগে একটা ফ্যাক্টরাইজ করো। কিভাবে ফ্যাক্টরাইজ করবে? না এক্স প্লাস এইচ মাইনাস এক্স একটা টার্ম থাকবে, অর্থাৎ ফর্মুলাটা কি যদি আমাকে জিজ্ঞাসা করো তাই ফর্মুলাটা তোমাকে ডেসক্রাইব করতে পারি। সেই ফর্মুলা ছোটবেলার ফর্মুলা, সেগুলো আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। যে কথা বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত যদি জিজ্ঞাসা করে কেউ কোনোদিন, তাহলে বলবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার মাইনাস একবার প্লাস, হ্যাঁ না না? জানো তো? আচ্ছা যদি জিজ্ঞাসা করে এ কিউব মাইনাস বি কিউব কত, তাহলে তার নিয়ম হচ্ছে এ মাইনাস বি, আর পরের লাইনে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি কোনোদিন জিজ্ঞাসা করা হয় এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর কত, তাহলে তার উত্তর হচ্ছে এ মাইনাস বি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তুমি গুণ করে দেখো এটাই আসবে, অন্য কিছু আসতে পারে না। ইভেন এটাকে জেনারেলাইজ করলে যেটা পাওয়া যাবে যে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন মানে এ মাইনাস বি, আর এখানে থাকবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি, এন মাইনাস টু বি, তারপরে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি এর স্কোয়ার, এই করে করে আলটিমেটলি বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে মনে রেখে বাবা এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন থেকে যদি একটা ফ্যাক্টর কমন নিয়ে নাও, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা সবগুলোর ফ্যাক্টর কত ডিগ্রি হবে বলো তো? এন মাইনাস ওয়ান ডিগ্রি। তাহলে এই টার্মটা থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি একটা ফ্যাক্টর কমন নিয়েছো, বাকি যে ফ্যাক্টরগুলো পড়ে থাকবে সেটা কেমন কেমন পড়ে থাকবে না এক্স প্লাস এইচ তার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিগ্রি থাকবে। তারপরে কি থাকবে? তারপরে থাকবে এক্স প্লাস এইচ তার টু দি পাওয়ার কত ডিগ্রি থাকবে? এন মাইনাস টু ডিগ্রি থাকবে ইন্টু এক্স। তারপরের টার্মটাতে কত থাকবে? এক্স প্লাস এইচ তার টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ডিগ্রি থাকবে ইন্টু এক্স স্কোয়ার।
এইভাবে যেতে যেতে লাস্ট একটা টার্ম আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি আমি এই টার্মগুলোকে প্রয়োজনে ছোট করে লিখে রাখছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এমন করে একটা ফ্যাক্টর আকারে এখানে থাকলো। আর নিচের দিকে কত থাকবে? নিচের দিকে হচ্ছে এক্স। হলো? এবার কি করবে দেখো, নিচের দিকে হচ্ছে এইচ, সরি নিচে ছিল এইচ, এটা এইচ আমি ভুল করেছি, শুরুতেই ভুল করেছি, কেউ কিছু বলে না, এগুলো সব এইচ কেন? কারণ এদের লেন্থ, তাহলে এইচ। আচ্ছা, এবার এক্স আর এক্স কাটবে আর এইচ কেটে যাবে, কাটলো। কাটার পর তুমি পাচ্ছ কি লিমিট এইচ টেন্স টু জিরো, যেটা ডিস্টার্ব করছিল সেটা তো কেটে গেছে। তা লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কি থাকছে? এক্স প্লাস এইচ তার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স প্লাস এইচ তার টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স করে আলটিমেটলি লাস্ট লাইন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বলো তুমি বাবা এবার লিমিট বসাতে পারবো? আমি হ্যাঁ এইচ টেন্স টু জিরো বসাতে পারবো। তাহলে এখানে জিরো বসালে পাচ্ছ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্লাস এখানে জিরো বসালে পাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, তারপরটাতে এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে করে যেতে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কতগুলো টার্ম আছে এখানে? আমি বলছি এখানে টোটাল টার্ম আছে এন টাইমস টার্ম আছে, আর প্রত্যেকটা দেখো সেম টার্ম। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই দুটো গুণ করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা গুণ করে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে গুণ করলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই সমস্ত টার্মগুলোর যোগ করে দিলেই পেয়ে যাবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এবার থেকে মনে রেখো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে আমরা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাচ্ছি, যেটা এইচএসসি এইগুলো সব অ্যাজ এ রেজাল্ট হিসেবে ট্রিট করে অঙ্ক টঙ্ক সব করে যেতাম, সেগুলোর আমরা প্রুফ করার ক্ষমতা তৈরি হচ্ছে। আর আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে তোমরা প্রুফ করাটা শেখো, কারণ প্রুফ করতে জানলে ইন্টারেস্ট পাবে। আর এই লিমিট বের করার অঙ্ক পরীক্ষার সময় দেবে। আমাদের একটা চ্যাপ্টারই আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম, ল্যাপিটাল রুল, এল হসপিটাল রুল অনেকে বলে। সেই চ্যাপ্টারটা এল হসপিটাল রুল রিস্টোর করছি। এই হচ্ছে চ্যাপ্টার। এই চ্যাপ্টারতে আমরা ওই ধরনের অঙ্ক করব, অর্থাৎ লিমিট বের করার ভুরি ভুরি প্রবলেম আমরা এই চ্যাপ্টারতে করব। এই চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর আরও ক্লিয়ার কনসেপ্ট আসবে। তো ডেরিভেটিভের শুধু ডেফিনেশনটা বলতে গিয়েই এই অবস্থা, দুই একটা তো অঙ্ক করলাম, এখনও তো ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলিনি, বলবো, কারণ টাইম প্রচুর আছে। এই ধরে 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 এই টপিকসগুলো আমি ডেপথে ঢুকবো অবশ্যই। যারা এই পড়ছো তোমরা যদি বলো যে স্যার প্রিভিয়াস দিনে ডেরিভেটিভ বের করার অঙ্ক কি এসছিল, আমি বলেছিলাম তোমাদেরকে তোমরা যদি পারো সেই প্রিভিয়াস দিনের কোশ্চিন তোমরা এখানে পেয়ে যাবে। দেখো একদম অ্যাপের মধ্যেই প্রিভিয়াস মেজর মাইনর সিস্টেমে প্রিভিয়াস দিনের কোশ্চিন। যদি তুমি মাইনর সিস্টেমে প্রিভিয়াস দিনের কোশ্চিন আমাকে দেখতে বলো, তাহলে মাইনর সিস্টেমে প্রিভিয়াস দিনের ইংলিশ ভার্সনটাই দেখছি। প্রথম কোশ্চিনই ছিল এরকম, লিমিট একটা বের করো, এটা ল্যাপিটাল রুল বলেছিলাম। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ বের করতে বলেছে, আর থিটা ইকুয়ালস টু পাই বাই 2, তার ডেরিভেটিভ অঙ্ক। 3 নম্বর হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ বের করতে বলেছে। 4 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা ইন্টিগ্রেশন করতে বলেছে। তো এই লেভেলের অঙ্কগুলো আসে। এবার চলে আসো, আবার আমি দেখতে পাচ্ছি আবার একটা লিমিট বের করার অঙ্ক, এটাও ল্যাপিটাল রুল। তারপরে দেখো এন বার ডেরিভেটিভ করতে হবে, সেই ফাংশনটা বের করতে বলেছে। ওয়াই দেওয়া আছে, তাকে সাকসেসিভ ডেরিভেটিভ মানে এন বার ডেরিভেটিভ করতে বলেছে, এটা মানে এন বার ডেরিভেটিভ করার অঙ্ক। আর কি কিছু আছে, ইন্টিগ্রেশন করে করে এটা এসছে। এটা হচ্ছে মাইনরের জন্য অপেক্ষাকৃতভাবে সহজেই এসেছিল, কিন্তু এই ইন্টিগ্রেশনের এই যে গল্পগুলো এগুলো যথেষ্ট জটিল এসেছিল। কিছু কিছু মোটামুটি সহজই এসেছিল, কিন্তু মেজরের জন্য যে কোশ্চিনটা 2023 সালে এসছে, সেই কোশ্চিনের প্রথম কোশ্চিনটাই হচ্ছে এরকম একটা ফাংশন দিয়ে সেটা 0 পয়েন্টে ডেরিভেবল হবে কিনা, ডেরিভেটিভ করা যাবে কিনা সেটা চেক করতে বলেছে। ধরো এই ফাংশনটা ডেরিভেবল হবে কিনা চেক করতে বলেছে। তারপরে দেখো সাকসেসিভ ডেরিভেটিভ বের করার অঙ্কটা কমন ছিল, সেটা আগের যে অঙ্কটা ছিল তার মতোই। তাহলে এই ধরনের এই লেভেলের প্রবলেম, এটাও কমন, এটা হচ্ছে ল্যাপিটাল রুল বা এল হসপিটাল রুলের অঙ্ক।
তো ডেরিভেটিভ বের করার এই ধরনের একটা প্রবলেম দেবে। তো ডেফিনেশন যদি তুমি না জানো অঙ্ক করতে পারবে না। মজার বিষয় হচ্ছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা যদি জিজ্ঞাসা করে তাহলে উত্তর হচ্ছে না, এটা ডেরিভেটিভ নয়। তো ডেরিভেটিভ হচ্ছে না মানে কি, আমাকে দেখাতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভের এক ধরনের মান আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের এক ধরনের মান। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু সমান হচ্ছে না তার ডেরিভেটিভ হবে না। কিন্তু ওই লেভেল পর্যন্ত যেতে গেলে আমাকে সাবজেক্টের ডেপথে ঢুকতে হবে, যেটা আমি আস্তে আস্তে করে ট্রাই করছি, ধরে ধরে করার চেষ্টা করছি। এবার একটা অন্যরকম প্রবলেম আবার একটু ভাবাচ্ছি। সেই প্রবলেমটা বলছে লেট এফ অফ এক্স সমান সমান মডিউলাস এক্স, এক্স বিলংস টু আর। তারপরে তোমাকে বললো এক্সামিন whether f is derivable at x equals to 0. x equals to 0 তে এই ফাংশনটা অবকলন যোগ্য কিনা বা ডেরিভেবল কিনা বা ডেরিভেটিভ করা যাবে কিনা সেটা এক্সামিন করো। তাহলে এই ফাংশনটা ডেরিভেবল কিনা সেটা এক্সামিন করো কোন পয়েন্টে, x equals to 0 পয়েন্টে। কি করে করব বলছি, এক্ষুনি ভাবাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে ডেরিভেবল কিনা সেটা চেক করতে গেলে আমাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করতে হবে। তোমরা জানো বক্স ফাংশন কি ধরনের দেখতে, বক্স ফাংশন কেমন, বক্স না সরি মডিউলাস ফাংশন। মডিউলাস ফাংশনের ক্যারেক্টারটাই বা কি, নিশ্চয়ই তোমরা জানো যে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা যদি মডিউলাস দেওয়া থাকে এক্স বিলংস টু আর এর জন্য, তাহলে এর 3 ধরনের ভ্যালু আসতে পারে। কেমন সেই ভ্যালুগুলো, যখন এক্স এর মানটা নেগেটিভ তখন হবে মাইনাস এক্স, যখন এক্স এর মান 0 তখন হবে 0, আর যখন এক্স এর মান পজিটিভ তখন হবে এক্স। এটাই কিন্তু ডেরিভেটিভ ফাংশনের মডিউলাস ফাংশনের ডেফিনেশন। মডিউলাস কথাটি মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, তাহলে মডিউলাস মানে সবসময় ধনাত্মক ভ্যালু দেবে, পজিটিভ ভ্যালু দেবে। তাহলে মড মানে সবসময় পজিটিভ ভ্যালু দেবে। তুই বলছে কী করে মাইনাস হলো, এখানে তো বলছি পজিটিভ দেবে কিন্তু মাইনাস কি করে হলো। কিছু কিছু ছোট ছোট ট্রিক আছে, সেগুলো অনেকে ভুল করে। যে আমি যদি বলি যে মড এক্স মানে কি, আমি যে মড এক্স মানে হচ্ছে প্লাস মাইনাস এক্স, তাহলে প্লাস মাইনাস এক্স মানে তো মাইনাস হতে পারে, তা প্লাস কখন নেব মাইনাস কখন নেব সেটাও আমাকে জানতে হবে। আমি যে এক্স যদি নিজে নেগেটিভ হয় তাহলে মাইনাস নিলে তবেই তো পজিটিভ হবে। তুই বলছে কি করে, এক্স এর মান যদি নেগেটিভ হয়, ফিল করো এক্স এর মান নেগেটিভ, আর আমি জানি মাইনাস যদি গুণ করে দাও তাহলে মাইনাস গুণ করলে কিন্তু পজিটিভ হয়, অর্থাৎ ইনইকুয়ালিটি পরিবর্তন হয়। এক্স এর মান নেগেটিভ এই কথাটির মানে কি, আমি ধরো কথা বললাম এক্স এর মানটা -2, তাহলে তুমি বললে যে -2 এর মডুলাস কত হবে। তুমি যদি বলো যে -2 এর মডুলাস কত হবে, আমি তার মানে তুমি এক্স এর মডুলাস চেয়েছো, তাহলে -2 এর মডুলাস হবে এই ডেফিনেশনগুলোর মধ্যে কোন ডেফিনেশনটা নেব, আমি যে এই ডেফিনেশনটা নেব। তাহলে এটা কি হবে, এটা হবে মাইনাস অফ এক্স, এটা হবে। কিন্তু এক্স এর মান ইটসেলফ কত, -2, কেন মাইনাস হলো, এক্স এর মান নিজে যেহেতু নেগেটিভ ওই জন্য মাইনাস। তাহলে এবার দেখো দেখি মাইনাস অফ এক্স এর জায়গায় -2 বসিয়ে দাও, মাইনাস মাইনাস কত হয় প্লাস, তাহলে ইনডাইরেক্টলি কি বলা হলো -2 মডুলাস হচ্ছে 2। কখন তুমি তাহলে মড এক্স এর মান 2 কখন পাচ্ছ, যখন তুমি এক্স এর মান নেগেটিভ আর তখন মাইনাস এক্স নিয়েছো তখন পাচ্ছ। অর্থাৎ মড এক্স সমান সমান -x হবে যখন এক্স নেগেটিভ, আর 0 হলে তো 0, ওটা বলার বাকি রাখে না, আর পজিটিভ যদি হয় তাহলে পজিটিভ এক্স। ডেফিনেশনটা কি বোঝা গেছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস কেন হয়, উত্তর হচ্ছে এক্স এর ভেতরেই তো একটা মাইনাস আছে, এর ভেতরেই যদি একটা মাইনাস থাকে তাহলে ওই মাইনাসটা আছে, তার আগে মাইনাস, ওই জন্য পজিটিভ, আর মডুলাস সবসময় পজিটিভ। তাহলে এই হলো ফাংশনটা। যদি আমাকে বলো রে বাবা এর ছবি কি, সেই ছবিটা কেমন জানো, এর ছবি কি করে আঁকতে হয় সেটাও আমি তোমাদেরকে ভাবাচ্ছি। এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তো আমি সাপোজ বললাম এফ এক্স মানে আমার ওয়াই, সাপোজ বললাম এফ এক্স মানে ওয়াই, তাহলে যখন এক্স এর মানটা পজিটিভ তখন আমি বলবো ওয়াই ইকুয়ালস টু এক্স, আর ওয়াই ইকুয়ালস টু এক্স মানে একটা লাইন যেটা অরিজিন দিয়ে যাবে আর এই বরাবর যাবে, এই লাইনটার কথা বলা হচ্ছে।
তাহলে ওয়াই ইকুয়াস টু এক্স লাইন হচ্ছে দিস ওয়ান। তুমি বলতে পারো যে এক্স এর মান যখন নেগেটিভ হবে তখন ওয়াই সমান সমান মাইনাস এক্স। এবার ওয়াই সমান সমান মাইনাস এক্স লাইনটা কিন্তু এই দিক দিয়ে যাবে। ওয়াই সমান সমান মাইনাস এক্স লাইনটা এই দিক দিয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো যে স্যার মড এক্স এর ছবি কি এমন? আমি বলছি না, নিয়ম বলছে যখন এক্স এর মানটা নেগেটিভ তখন মাইনাস এক্স। তাহলে এক্স এর মানটা যখন নেগেটিভ তখন তার ডেফিনেশনে কি বলেছিলাম, এটা আমার ওয়াই ইকুয়াস টু মাইনাস এক্স আর এটা কি ওয়াই ইকুয়াস টু এক্স। তাহলে এক্স এর মান যখন নেগেটিভ তখন মাইনাস এক্স, তার মানে এই লাইনটা। তাহলে পজিটিভের জন্য এই ভ্যালুটা আসবে না। তাহলে এই দিকের যে পার্টটা সেই পার্টটা তুমি বেকার এঁকেছো, ওটা আঁকার দরকারই ছিল না। নেক্সট বলা হচ্ছে এক্স এর মানটা যখন পজিটিভ তখন এক্স, তার মানে এই লাইনটার কথা বলা হচ্ছে। তাহলে এক্স এর মান পজিটিভ হলে এই ভ্যালুটা আসে, তাহলে নেগেটিভ হলে এই ভ্যালুটা আসতে পারে না, তাহলে এই লাইনটাও হবে না। তাহলে ওয়াই ইকুয়ালস টু মড এক্স এর যে ছবি সেটা কিন্তু দিস ওয়ান, এরকম টাইপের দেখতে। আমার কথা ক্লিয়ার? ইয়েস অর নো? এবার আমরা বলছি যে এটা ডিফারেন্সিয়েবল হবে কিনা, ডেরিভেটিভ করা যাবে কিনা। কোন পয়েন্টে বাবা? 0 পয়েন্টে। তাহলে আমাদের কাজ কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 চেক করা। আমি বলছি ওটার নিয়ম কি? ওটার নিয়ম হচ্ছে এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0, আর নিচের দিকে কি থাকবে? এক্স মাইনাস 0। তারপরে লাইনে আমরা কি পাবো? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, নেগেটিভ দিক দিয়ে বলছো, নেগেটিভ এক্স টেন্ডস টু 0 মাইনাস। আচ্ছা, নেগেটিভ দিক দিয়ে 0 পয়েন্টে যদি যায় এক্স, তাহলে কোন ভ্যালুটা নেবে? আচ্ছা, এটার মান কি? নেগেটিভ দিক দিয়ে যখন ভ্যালুটা যাবে তখন কোন মানটা নেবে? আমি যে এক্স এর মান যদি নেগেটিভ হয় তখন তো ভ্যালু মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস এক্স নেবে। আর 0 পয়েন্টে কত ভ্যালু? 0, আর নিচেটা কত? এক্স। কাটাকাটি করে কত আসছে? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, কেটে গিয়ে -1, তাহলে এটার ভ্যালু -1। চলো তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 আবার কত হবে? রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 সেটা এক্স টেন্ডস টু 0 প্লাস, তাদের মানটা হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। পজিটিভ দিক দিয়ে আসছো মানে এই দিক দিয়ে আসছো। মনে রেখো এক্স যখন পজিটিভ দিক দিয়ে আসবে তার মানে এক্স এর মানটা গ্রেটার 0ই বলা হচ্ছে। তাহলে এক্স এর মান যদি গ্রেটার 0 হয় তাহলে কোন ভ্যালুটা দেয়? এই ভ্যালুটা দেয়। তাহলে ঠিক তার পরের লাইনে আমরা পেয়ে যাব লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, এর জায়গায় বসবে এক্স -0 বাই এক্স, এক্স কেটে গিয়ে কি আসছে? 1। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান 1। তাহলে কি দুটো ইকুয়াল হলো? আমি বলছি না। এবার আমাদের উত্তর কি হবে? যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0, সঙ্গে সঙ্গে আমি বলে দেবো দেয়ারফর এফ ইজ নট ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে? অ্যাট এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে পারে না। তাহলে যে ফাংশনগুলো বিশেষ করে মডুলাস ফাংশন, সেই মডুলাস ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো চান্স নেই, ডিফারেন্সিয়েবল হচ্ছে না। একদম ক্লিয়ার? ডেরিভেটিভের এইভাবে করে কি ডেরিভেটিভটা পড়েছিলে? না, আমাকে একটু রেসপন্স করো। ডেরিভেটিভটা কি এইভাবে পড়েছিলে না কোন স্টাইলে পড়েছিলে? এইচএসে তো কিছু একটা পড়েছো ডেরিভেটিভের ফর্মুলা বলে, আর তার ডেরিভেটিভগুলো সব পেরে যেত তো? ইয়েস অর নো? না পারতে না? আমিও কিন্তু এইচএস পড়াই না, কিন্তু এইচএস তো আমাদের স্কুলে তো এইচএস আছে, তো সেখানে মাঝে মাঝে পড়াতে হয়। নাহলে এইচএসে কি আছে না আছে অত কিছু জ্ঞান নেই। সব এইচএসে সব কিছু জেনে যাবো তা নয়, কিন্তু উচ্চ মাধ্যমিক ছেড়ে দাও, এইখানে যখন হায়ার ম্যাথামেটিক্সের গল্প হচ্ছে তখন একটা ডেপথ আছে। সে যাই লেভেলে যে যা খুশি কোশ্চিন দাও করে দেওয়ার ক্ষমতা আছে। এতটা ডিটেলসে পড়নি বলছো?
বেটার লাগলো? বুঝতে পারলে কি হলো? এবার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা পরের দিন বলবো, আজকে বলবো না, কারণ ঘেটে ফেলবে না হলে। মোটামুটি একটা লেভেল বোঝানোর চেষ্টা করলাম। এই সব ফাংশনই তাহলে ডেরিভেবল হবে এমন কোনো কথা নয়। কিছু কিছু ফাংশন হবে, কিছু কিছু ফাংশন নাও হতে পারে। এবার তুমি যদি বলো যে এক বাক্যে কি বোঝা যাবে যে কোন ফাংশনগুলো ডেরিভেবল হবে, আমি যে সমস্ত ফাংশনগুলোর এরকম পিক পয়েন্ট থাকবে না, এটা তীক্ষ্ণ পয়েন্ট আছে, পিক পয়েন্ট যদি থাকে তাহলে ডেরিভেটিভ হবে না। আর পিক পয়েন্ট যদি না থাকে, যদি কার্ভ টাইপের হয়, তাহলে ওটা ডিফারেন্সিয়েবল হবে। পিক পয়েন্ট থাকলেই সমস্যা। এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমি জাস্ট পরের ক্লাসে ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলে দেবো। এই পিডিএফটা যেটা আমরা করে দিলাম সেটা আমি স্টাডি মেটেরিয়াল হিসাবে তোমাদেরকে আজকেই পাঠিয়ে দিচ্ছি। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস শিডিউল টাইম মেনটেন করেই ক্লাসটা হবে। আমরা ক্লাস একদম শিডিউল টাইম মেনটেন করেই করব। এই উইকে পারলে আমরা অফলাইন ক্লাস করব। অফলাইন ক্লাসে কোথায় কি গল্প সল্প সব কিছু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হবে। তোমরা যে কোনো প্রবলেমে আমাকে মেসেজ করতে পারো, আমার তো নাম্বার আছে, এসএমএস করতে পারো। এটা হচ্ছে আমার নাম্বার। আর আরেকটা সাপোর্টের নাম্বার আছে, সেই সাপোর্টের নাম্বারটা দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনটাই, সেটা হচ্ছে 82, এটা সাপোর্টের নাম্বার 889189222191। এই নাম্বারটা আমি এতবার স্টুডেন্টদেরকে দেই, আমার মুখস্থ হয়ে গেছে। এখানে শুভ বলে একজন আছে, সে এই সাপোর্টের নাম্বারটাকে করে যে কোনো কোয়ারির জন্য তোমরা এই নাম্বারটাতে ফোন করবে। তার সঙ্গে সঙ্গে আরও একটা নাম্বার আছে যেটা ডাউট ক্লিয়ারেন্সের জন্য, যে আমার এই কোশ্চেনটা আটকাচ্ছে বা ওই কোশ্চেনটা আটকাচ্ছে, সেটার জন্য আরেকটা নাম্বার আছে, সেটাও হোয়াটসঅ্যাপ গ্রুপেই আছে। ওকে, যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। যেন এরপরে যা হবে, ধরো অ্যাসাইনমেন্ট দেবো বা যা যা পড়ানো হয়েছে সেগুলো সব কিছু দিয়ে দেবো। সাবজেক্টে সেইভাবে ঢুকিয়ে সত্যি কথা বলতে, কিন্তু এইটুকু মনে রেখো। আচ্ছা, কম্পিউটার ক্লাসটা কিছুদিন বাদে শুরু হবে, আস্তে আস্তে করে স্টেবল পজিশনে আসো, তারপর কম্পিউটার ক্লাসটা শুরু হবে। আর মাত্র অল্প টপিকস আছে, একটা টপিকস কিন্তু দীর্ঘদিন ধরে চলবে, একটু ডেপথেই পড়ানো হবে। মাইনর যারা আছো তারাও একটু ডেপথে নাও, তোমাদের কোশ্চেন একটু সহজ হয় অপেক্ষাকৃত হবে। ওকে, আজকে এই পর্যন্ত। সাইন এক্স এর প্রবলেমটা ও দেখতে চাইছে বলছে। সাইন এক্স এর প্রবলেমটা দেখতে চাইছো, এটা মনে হচ্ছে কোথাও একটা, ওই যে যেই বন্ধ হয়ে গেল না, সঙ্গে সঙ্গে কিছু একটা সমস্যা হলো, সেই প্রবলেমটা কোথায়? বন্ধ হয়ে যাওয়ার পর একটা সমস্যা হলো, কারণ হঠাৎ করে কলাপস করলো, এখানে একটা ক্র্যাক চলে এসছে, দেখতে পাচ্ছ? তো সেটার জন্য সাইন এক্স এর ফাংশনটা হয়তো পাবো না। রেকর্ডিংটা তোমরা দেখে নিও, রেকর্ডিংটাতে পেয়ে যাবে। রেকর্ডিং দুই জায়গা থেকে পাওয়া যায়, একটা লাইভ রেকর্ডিং থেকে পাওয়া যাবে, আরেকটা হচ্ছে আমাদের যে ভিডিওস বলে যেখানে আছে সেখানেও তোমাদের রেকর্ডিংটা পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত।